2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল একটা সরকার। প্রতিশ্রুতি ছিল বিশাল। I have a plan for the people of my country, for my country. Take back Bangladesh! 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান, রাষ্ট্র সংস্কার, পুরনো রাজনৈতিক সংস্কৃতির অবসান। আজ 6 মাস পার হয়ে গেছে, কিন্তু এলাকায় দিনে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। রাত 8টার মধ্যে বন্ধ করে দিতে হচ্ছে দোকানপাট, রান্নার গ্যাস নেই বাসা বাড়িতে। প্রশ্নটা সহজ, ক্ষমতায় ফেরাটা রাজনৈতিক বিজয়, কিন্তু রাষ্ট্র চালানোর পরীক্ষায় কতটা পাশ করলো তারেক রহমানের সরকার? 2/3 সংখ্যাগরিষ্ঠতা মানে কোনো অজুহাতের সুযোগ নেই, বিরোধী দলের বাধা নেই, সংসদে ভোটের সংকট নেই। যা করার কথা ছিল তার পুরোটাই ছিল সরকারের হাতে। 2026 সালের 12 ফেব্রুয়ারি দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আর 2024 সালের গণ অভ্যুত্থানের পর প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী শাসনের ইতি টেনে দেশ ফিরে আসে নির্বাচিত সরকারের অধীনে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বিএনপি। 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এই সংখ্যাগরিষ্ঠতা একটা বড় সুযোগ, কিন্তু একই সঙ্গে একটা ঝুঁকিও। বাংলাদেশের ইতিহাস বলে ক্ষমতার এই ধরনের কেন্দ্রীভবন প্রায় সব সময় শেষ হয় দল আর রাষ্ট্রের সীমারেখা মুছে যাওয়ায়। তাই প্রশ্নটা শুধু সরকার কি করলো না, প্রশ্নটা হলো রাষ্ট্র কি সবার জন্য সমানভাবে কাজ করছে, নাকি শুধু ক্ষমতাসীনদের জন্য? তবে গণতন্ত্র শুধু নির্বাচন আর সংসদীয় বিতর্কের মধ্যে সীমাবদ্ধ না। আসল পরীক্ষা হলো নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ আর দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে। অতীতে বাংলাদেশে প্রায় প্রতিটা সরকারই এই প্রতিষ্ঠানগুলোর উপর প্রভাব বিস্তার করেছে। প্রশ্নটা এবার ভিন্ন হবে কিনা সেটাই এখনো স্পষ্ট না। কিন্তু এই 6 মাসে মানুষের অসন্তোষ সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে একটা জায়গায়, গ্যাস আর বিদ্যুৎ। দেশের কিছু এলাকায় দৈনিক বিদ্যুৎ বিভ্রাট পৌঁছেছে 12 ঘন্টা পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ। এতেই বোঝা যায় সংকট কতটা গভীর। বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, সরবরাহ হচ্ছে তার অনেক কম, প্রায় 2600 মিলিয়ন ঘনফুট। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সংকট আরো তীব্র হয়েছে তাতে। সরকার এর জন্য আগের সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত আর আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকে দায়ী করছে। যুক্তি পুরোপুরি ভিত্তিহীন না, কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকটের কথা বলে একটা সরকার অনির্দিষ্টকাল দায় এড়াতে পারে না। প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছেন 5 থেকে 7 মাসের মধ্যে সংকট কাটিয়ে ওঠার। জরুরি জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি সহায়তাও চেয়েছেন। কিন্তু ধার করা টাকায় জ্বালানি আমদানি কোনো স্থায়ী সমাধান না, এটা শুধু আগামী সংকটের তারিখ পেছানো। বাংলাদেশের জ্বালানি সমস্যার মূল কারণ শুধু টাকার অভাব না, ভুল পরিকল্পনা, অস্বচ্ছ চুক্তি, অতিরিক্ত আমদানি নির্ভরতা আর দেশীয় গ্যাস অনুসন্ধানে বছরের পর বছর অবহেলাও এর জন্য দায়ী। চাহিদা আর সরবরাহ নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে অতীতে। ফলে কাগজে উৎপাদনশীলতা থাকলেও বাস্তবে প্রয়োজনের সময় বিদ্যুৎ মিলছে না। নির্বাচনের আগে বিএনপির প্রতিশ্রুতি ছিল 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান। 6 মাস পার হয়ে গেছে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট যাচাইযোগ্য কোন রূপরেখা এখনো সাধারণ মানুষের কাছে পরিষ্কার না। কোন খাতে, কত সময়ে, কত মানুষের জন্য কাজ হবে তার হিসাব প্রকাশ হয়নি। আর আছে জবাবদিহিতার প্রশ্ন। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু দুর্নীতি বিরোধী অভিযান যদি শুধু রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেই সীমাবদ্ধ থাকে, পুরো অভিযান বিশ্বাসযোগ্যতা হারায়। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো 152তম। সাংবাদিকদের বিরুদ্ধে পুরনো মামলা, নিবর্তনমূলক আইন, হুমকি এসব এখনো রয়ে গেছে। দল আর রাষ্ট্রের সীমারেখা রক্ষা করাটাই আসল পরীক্ষা। ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়াই হবে সরকারের বিশ্বাসযোগ্যতার আসল প্রমাণ। মন্ত্রী হোক, সংসদ সদস্য হোক কিংবা দলীয় নেতা, দুর্নীতিতে জড়িত হলে একই আইন প্রয়োগ হতে হবে সবার ক্ষেত্রে। প্রতিপক্ষের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তুলনামূলক সহজ কাজ। নিজের ঘরের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোটাই আসল রাজনৈতিক সাহসের পরিচয়। 6 মাসকে সম্পূর্ণ ব্যর্থতা বলাটা যেমন অন্যায্য, তেমনি অসাধারণ সাফল্যের গল্প বলাটাও বাস্তবসম্মত না। নির্বাচিত শাসন ফিরেছে, রিজার্ভ বেড়েছে, কিন্তু নিত্যপণ্যের দাম, গ্যাস বিদ্যুতের সংকট, কর্মসংস্থানের ধীরগতি
এসব এখনো সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছায়নি স্বস্তি হয়ে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা অজুহাত দেওয়ার সুযোগ দেয়নি, বরং দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পথ কিছুটা বদলেছে, কিন্তু গতি কি প্রত্যাশার তুলনায় যথেষ্ট? কমেন্টে জানান আপনার মত।